আসসালামু আলাইকুম। শুরু করছি ওহিয়া হৃদয়ের রজনীগন্ধা পর্বত ৭ পাঠে আমি ইভা লিখেছেন ডিআরএম সোহাগ। হৃদয়ের বড় ভাই রিদম নামাজ মাত্র বাড়িতে প্রবেশ করছে। দুহাত ভর্তি বাজারের ব্যাগ। ছেলেটির বয়স মাত্র ৩৪-এর কোঠায়। গত ৫ বছর আগে বিয়ে হয়েছে তার। ঘরে তার ৪ বছরের একটি বাচ্চা ছেলে আছে যার নাম রূপন। রিদম সপ্তাহে একদিন নিজ দায়িত্বে বাজার করে। এটা তার দায়িত্বের পাশাপাশি ছোটখাটো ইচ্ছাও বলা হয়। সে বাড়ির ভেতরে আসতে আসতে রূপসা ডাকতে লাগে বাজারের ব্যাগগুলো ধরার জন্য। কয়েক পা এগিয়ে আসলে সিঁড়ির কাছে দাদুকে বসে খিলখিলিয়ে হাসতে দেখে হৃদম কপালে ভাঁজ পড়ে। পা জোড়াও থেমে যায়। এদিকে স্বামীর ডাকে রূপসা ব্যস্ত পায়ে এগিয়ে এসে হৃদমের হাত থেকে বাজারের ব্যাগগুলো নিয়ে পাশে রেখে দেয়। হৃদম জিজ্ঞেস করে, দাদু কি হয়েছে? রূপসা জানায় তারা নিজেরাও জানে না। রিদম এগিয়ে এসে তার দাদুর সামনে হাঁটু গেড়ে বসে ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে দাদু? পাগল টাগল হইলে নাকি? একা একা এভাবে হাসছো কেন? আরমান নওয়াজ বড় নাতিকে দেখে নিজেকে সামলানোর চেষ্টা করে। রিদম মাথা উঁচু করলে সিঁড়ির কোনায় দাঁড়িয়ে অপরিচিত এক মেয়েকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। এরকম অদ্ভুত গ্রাম্য স্টাইলের মেয়েকে দেখে সে বলে, এই মেয়েটাই আবার কে? আরমান নওয়াজ বাঁ হাত রিদমের কাঁধে রেখে ধীরে ধীরে ওঠার চেষ্টা করলেন। রিদম তার দাদুকে উঠতে সাহায্য করে। ভদ্রলোক উঠে দাঁড়ানোর পর রিদমের উদ্দেশ্যে ফিসফিস কণ্ঠে বলল, ও আমাদের হৃদয় দাদুভাইয়ের বউ। কথাটি শুনতে রিদম শব্দ করে বলে উঠল, কি? রিদমের এরকম রিয়েকশনে সকলে উদ্ভটভাবে তাকায়। আরমান নওয়াজ বিরক্ত হলো। রিদমের হাত ধরে টেনে একটু সাইডের দিকে টেনে এনে বলে, চেঁচাচ্ছ কেন? রিদম নিজেকে সামলে বলল, তোমার মাথা খারাপ? হৃদয় কি করে বিয়ে করে? কথাটি বলতে বলতে রিদম রজনের দিকে তাকিয়ে থেমে যায়। মনে পড়ল হৃদয় নিলয়ের বোনের বিয়ে খাওয়ার জন্য গ্রামে গিয়েছিল, আর আজ এক গ্রামের মেয়েকে সাথে করে এনেছে। হিসাবটা ভালোই মিলে গেল। কিন্তু হৃদয়? আরমান নরস রূপসার উদ্দেশ্যে বলল, রূপসা দিদিভাই, রজনী দিদিভাইকে হৃদয়ের পাশের রুমটাতে রেখে এসো। মেয়েটি তার দাদা শ্বশুরের কথা মেনে এগিয়ে এসে রজনীর সামনে দাঁড়ালো। এরপর রজনীর হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। রজনী আর চোখে মেয়েটিকে দেখছে আর সিঁড়ি দিয়ে একটু একটু করে উঠছে। অপরিচিত এক বাড়িতে এ কোথায় যাচ্ছে, কিভাবে থাকবে, কদিন থাকবে, আবার কোনো প্রবলেম হবে কিনা, সব মিলিয়ে মেয়েটা ততস্থ। রূপসা রজনীকে নিয়ে গেল। আরমান নরজের গলা ঝেড়ে সকালের উদ্দেশ্যে বলল, মেয়েটির নাম রজনী। ও নিলয় গ্রামের মেয়ে। আমাদের হৃদয় দাদুভাই গ্রাম থেকে আসার সময় অ্যাক্সিডেন্টলি ওকে বিয়ে করে ফেলেছে। এরপর মেয়েটিকে ফেলে শহরে চলে এসেছিল। রজনীর উপায় না পেয়ে আমার হৃদের পিছু পিছু শহরে চলে এসেছে। আরমান নরজের কথা শুনে নওমি নরজ আর নিতু নরজ বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। রিদম ভ্রু কুঁচকে বলে, তাহলে মেয়েটিকে হৃদয়ের পাশের রুমে রাখতে বলছো কেন? হৃদয়ের রুমে ওকে থাকতে হবে। দাঁড়াও, আমি এখনই দেখছি ব্যাপারটা। কথাটি বলে রিদম আরমান নরজের পাশ কাটিয়ে যেতে নিলে আরমান নরজ থমথমে খেয়ে দ্রুত বড় নাতে হাত টেনে ব্যস্ত কণ্ঠে বলে, তুমি তো তোমার ছোট ভাইকে চেনো রিদম দাদুভাই। ও মেয়েটিকে এক্ষুনি মানবে না। তোমাদের সবাইকে ওকে কৌশলে মানাতে হবে, বুঝেছ? ততক্ষণে উপরের ঘর থেকে রূপসা রজনীকে নির্দিষ্ট ঘরে রেখে এসেছে। হৃদয়ের বাবা সিঁড়ি বেয়ে নামছিল। দু ছেলের বউ সিঁড়ি বেয়ে নামতে নামতে আরমান নরজের কথা ভীষণ অবাক হলেন। তাদের হৃদয় ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক বিয়ে করেছে, ব্যাপারটা ঠিক হজম হচ্ছিল না। তবে হৃদয় কাকে বিয়ে করছে সেটা ঠিক না, কিন্তু বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে সেটা বড় বিষয়। এর পিছনে অবশ্যই কারণ আছে। হৃদয়ের বাবা তার বাবার সামনে এসে বলল, এই জন্য তুমি মেয়েটাকে সাথে নিয়ে এসেছো বাবা? এই হৃদয় কি সত্যি বিয়ে করেছে? তুমি সত্যি বলছো? হৃদয়ের বাবা আর কণ্ঠে যেমন অবাকতা তেমনি কিছুটা খুশির আমেজ মিশে। মানুষের জীবনে কখনো না কখনো কিছু উত্থান পতন আসে। হৃদয়ের বাবার মতো তার ছোট ছেলের জীবনে ছোট থেকে একই নিয়মে চলছে। দেখতে দেখতে এক যুগের বেশি পেরিয়ে গেল, কিন্তু হৃদয়ের জীবনে একটুও বদলায় না। ছেলেটির নির্দিষ্ট কয়েকটা মানুষ থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে, যার মধ্যে সে একজন অন্যতম ব্যক্তি। বিয়ে নিয়ে হৃদয়ের যদিও কোনো কিছুই বলেনি, কারণ হৃদয়ের এখনো পড়াশোনা শেষ হয়নি। তবে হৃদয়ের চলচলনে তাদের বাড়ির প্রত্যেকে বুঝতে পারে বিয়ের প্রতি হৃদয়ের মনে এক কঠোর তীব্র অনীহা জমে আছে। এর পেছনে অবশ্য কারণও আছে। তবে জীবন তো এভাবে চলে না। বাবা ছেলের মাঝে চিরদিন বিচ্ছেদ। এভাবে জীবন চলে না। এতগুলো বছর পর হৃদয়ের বাবার মনে হয় বিয়ে নামক শব্দে জড়ালে তার ছোট ছেলের জীবন একটি বড় উত্থান নেমে আসবে, যার মাধ্যমে হয়তো তাদের হৃদয় আবারও আগের মতো হবে। হয়তো বিয়ে নামক বন্ধনে হৃদয় আবদ্ধ হয়, জীবন স্বাভাবিক হবে। এর অছিলে হয়তো ছেলেটার সাথে বাবার সম্পর্কটা হুট করে ঠিক হয়ে যাবে। সব মিলিয়ে হৃদয়ের বাবা খুশি ছাড়াও অখুশি হলেন না।
এদিকে আরমান নরজ এগিয়ে এসে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসেন। এরপর সকলের উদ্দেশ্যে গম্ভীর গলায় আদেশ সুরে বলেন, যত দ্রুত সম্ভব হৃদয় দাদুভাইকে সবাই মানাও। এরপর এদের দুমদাম করে বিয়ে হবে। স্পেশালি রিদম। রিদম দাদুভাই বড় ভাই তুমি, তাই তোমার উপর সবচেয়ে বেশি দায়িত্ব, বুঝলে? রিদম দাদুর কথায় মাথা নেড়ে সায় জানিয়ে তার ঘরের দিকে গেল। ফ্রেশ হয়ে হৃদয়ের ঘরে যাবে। আরমান নরজ মুখে হাত দিয়ে সকলে আড়ালে হাসলেন। আসার পথে রজনীর সাথে টুকটাক কথা বলে জেনেছে রজনী গ্রামের নাম সহ রজনীর বাবার নাম। অবাক করার ব্যাপার হলো সে রজনীকে চিনতে পেরেছে। চেনার কারণ আছে। নিলয়ের দাদা আর হৃদয়ের দাদা ছোটবেলার বন্ধু। নিলয়ের দাদা যদিও মারা গেছে বেশ কয়েক বছর আগে, কিন্তু আরমান নরওয়েজের বন্ধুত্বের সূত্রে বন্ধুর পুরো পারিবারিক এক পরিবারকে এখনো নিজের পরিবারের চেয়ে কম কিছু মনে করেন না। অর্থাৎ নিলয়ের পরিবারকে সে তারই পরিবার মনে করে। সে সূত্রে হৃদয়ের পরিবারের সকলে কমবেশি নিলয়ের গ্রামে আসা যাওয়া আছে। নিলয়ের পরিবারের সবার সাথে হৃদয়ের পরিবারের খুব দহরম সম্পর্ক বলা যায়। এই যে বিয়ে খেতে গিয়ে নিলয় হৃদয়ের পরিবারের সবাইকে অনেক জোর করেছিল, কিন্তু তারা কাজের চাপে যেতে পারেনি। তবে আরমান নরওয়েজ রজনীর বাবাকে চেনেন। একটি বিশেষ কারণ হলো সে গ্রামে গেলে রজনীর বাবা ভ্যান ভাড়া করে সারা গ্রাম ঘুরে বেড়ায়। সাথে ছোট্ট বাচ্চা কাচ্চা নেই। দীর্ঘদিন এভাবে চলাফেরা করে রজনীর বাবা। ভদ্রলোক বেশ ভালোভাবে চেনে। রজনীর বাবা দুই মেয়ে তিন, তিনি জানতো ছোট মেয়েকে দেখেছিল কিন্তু রজনীকে দেখেনি। আর মেয়েটার নামও কখনো শোনেনি। আজকে প্রথম দেখলো রজনীকে। আরমান নরওয়েজ শুধু জানে রজনীর সাথে একজনের বিয়ে হতে গিয়ে রজনী পালিয়ে এসেছে। তবে তিনি এটা জানেন না রজনীর বিয়েটা নীলের কাজিনের সাথে রিয়াদের সাথে হওয়ার কথা ছিল। এজন্য তিনি রজনীকে দেখে রজনীর পরিচয় জেনে হৃদয়ের জন্য ভীষণ পছন্দ করেন। আর তা বাস্তবায়ন করার ফন্দি আঁটলেন। কথাগুলো ভেবে আরমান আজ উৎফুল্ল হলো। সে ভেবেছিল বড় নাতির মতো ছোট নাতিকেও শহরের কোনো মেয়ে বিয়ে করাবে। তবে তিনি হৃদয়ের মনের খবর জানেন। এর বিয়ের করার আদৌ কোনো ইচ্ছা আছে বলে মনে হয় না। সেখানে রজনীর মতো একটা মেয়েকে পেয়ে হাতে চাঁদ পাওয়ার মতো অনুভূতি হলো ভদ্রলোকের। গ্রামের মেয়ে রজনীকে ছোট ছোট নাতির বউ হিসেবে দেখার এক আকাশ পরিমাণ ইচ্ছে পুষে সেদিকে পা বাড়ালেন। আরমান নওয়াজ আরমান নওয়াজ নিজেকে সামনের তাকছির দিকে চেয়ে অত্যন্ত দাম্ভিকতার সাথে বললেন, এসব মিথ্যা নিউজ বিশ্বাস করার শাস্তি তুমি পাবে নওমি। তার আগে বলো, এসব ফালতু নিউজ তোমাকে কে দিয়েছে? স্বামী রেগে গেছে বুঝতে পেরে ভদ্রমহিলা একটু ভয় পান। উত্তরে বললেন, হৃদয়ের বন্ধু নীলা। নামটা শুনে আরমান নওয়াজ অবাক হলেন না। সে কিছু একটা ভেবে মনে মনে হেসে বিড়বিড় করে, নীলা দাদু ভাই, তোমার চেয়ে আমার অভিজ্ঞতা বেশি, এটা তুমি বরাবরই ভুলেছ। নিতি বাড়ির সবার থেকে বিদায় নিয়ে মাত্র বাড়ির গণ্ডি বের হয়। পিছন পিছন নীলা হাঁটছে। তার টুর ব্যাগ পিঠে। নিতির একটি বড়সড় ব্যাগ তার হাতে। নিতি মাথা নিচু করে মন খারাপ করে হাঁটছে। এই প্রথম নিজ গ্রাম ছেড়ে অন্য একটা শহরে যাচ্ছে পড়াশোনার জন্য। এর আগে কখনো বাড়ির লোকদের থেকে দূরে থাকা হয়নি। সবচেয়ে বড় কথা, এই প্রাণপ্রিয় গ্রাম ছেড়ে তো কখনোই যাওয়া হয়নি। আজ পড়াশোনা করতে যেতে হচ্ছে বলে মেয়েটার ভীষণ মন খারাপ। বেশ কিছুক্ষণ হাঁটার পর নিলয় আর নিতি একটা বড় গাছের তলায় আসে। নিতি মাথা নিচু করে হাঁটছে তো হাঁটছেই। বড় গাছটি নিলয়ের চোখে পড়লে নিলয় একটা লাফ দিয়ে ডান হাত বাড়িয়ে গাছের বড়সড় একটা ঢাল টেনে ধরে। এই শব্দ পেয়ে নিতি দাঁড়িয়ে যায়, ঘাড় ফিরিয়ে তাকিয়ে নিলয়ের দিকে। নিলয় কয়েকটি বড়ই ছিঁড়ে নিয়ে গাছের ডাল ছিঁড়ে দেয়। এরপর বড়ইগুলো প্যান্টের কয়েকবার ডলে একটি মুখে পুড়ে নিতির দিকে তাকায়। নিতি কিছু বলতে নেই, তার আগে নিলয় ভ্রু কুঁচকে বলে, এবার হাঁ কর। এবার হাঁ করে আব্বা বলতে পারলেও বড় দিল না, তাই ছুঁচোর মতো তাকিয়ে থেকে লাগলো। নীতি চোখ মুখ কুঁচকাল, মুখ পেঁচিয়ে কেটে বলল, তোমার বড় তুমি বল, তোমার ও নোংরা হাতের বড় খাওয়ার আমার ইচ্ছে নেই। নীল চোখ পাকিয়ে বলল, কি বললি? আমার হাত নোংরা? নীতি উপনীত মাথা ঝাঁকালো, শুধু হাত না, তোমার পুরো বড়ই নোংরা। নিলয় আরেকটা বড়ই মুখের মধ্যে দিয়ে চিবোতে চিবোতে বলে, হাঁ কর। নীতি ভ্রু কুঁচকে বলল, আমি কেন হাঁ করবো? হাঁ বলতে গিয়ে যখন নীতির মুখ হাঁ হয়ে গেল, তখনই নিলয় মাথাটা ঝুঁকিয়ে নীতির মুখ বরাবর তার মুখ নিয়ে মুখ গোল করে চোখের পলকে থুতু ছড়িয়ে দেওয়ার মতো করে তার মুখের ভেতর চেবানো ভাবে নীতির মুখের ভেতর দিয়ে দেয়। এর এরপর সাথে সাথে বা হাত নীতির মুখ চেপে ধরে নীতি চোখ মুখ কুঁচকে দু হাতে নীলের হাত সরানোর চেষ্টা করে আর উ করে। নিলয় মেকি রেগে বলে, আমাকে নোংরা বলা? এত বড় সাহস, সব গিলবি। গেল বেয়াদব, গেল বলছি। নীতি অসহায় চোখে চেয়ে মাথা এদিক ওদিক নাড়ানোর চেষ্টা করে
চেষ্টা করে। নিলয় বাঁকা হেসে বলল, অমৃত মিশে দিয়েছি, মনের মাধুরী মিশিয়ে খেয়ে না, নয়তো আজকে মিস হলে তোর মুখ থেকে আমার হাত ছড়বে না। বেয়াদব, বেয়াদবি ছোটাবে তো। শেষ কথাটি একটু গম্ভীর গলায় শোনালো। নিধি অসহায় চোখে চেয়ে রইল কতক্ষণ। এই অসভ্য ছেলে থেকে সে ছাড় পাবে না, তাই ভালো করে বুঝতে পারলো। ও বহু কষ্টে মুখের ভেতর বড়টুকু গিলে ফেলল। নীলে বুঝতে পেরে নীতির মুখ থেকে হাত সরিয়ে নীলে নীতি বাঁ দিকে মুখ ঘুরিয়ে থুথু করতে থাকে। নীলে মিটমিটি এই হাসতে বলে, সকালে বাথরুম করে হাত পুড়ে গেছে, যা তুই তুই তোর জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিবি। আমাকে আর কষ্ট করে হাতে সাবান লাগাতে হবে না, ভালোই হলো। তুই খুবই ভালো রে নীতি। কথাটি সরি কথাটি শুনতে নীতির চোখ মুখ উল্টে এলো। বেচারি উকি উকি করতে লাগলো। আশেপাশে তাকিয়ে একটি বাড়ির উঠানে কল দেখে সেদিকে দৌড়ে গেল। নীতির অবস্থা দেখে নীলে শব্দ করে হেসে দেয়। নীতির কল চেপে চেপে কুলি করে। নিলয় এগিয়ে এসে দাঁড়ায় কলের পাড়ে। নীতি বেশ কিছুক্ষণ যাবৎ কুলি করে সোজা হয়ে দাঁড়িয়ে দু হাতে কোমর রেখে রেগে ফুসতে ফুসতে বলে, তোমার সব কুকীর্তি আমি পরের ঘন্টা হিসেব রাখছি। তোমার বউয়ের কানে সব দিলে তোমার সংসার যদি না ভাঙে তাহলে আমার নামও নিতে নেই। অসহ্য একটা। কথাটি বলে নীতি ধূপধাপ পা ফেলে সামনে এগিয়ে যায়। নীলা নীতির পিছু যেতে যেতে নীতি আছে গলা ছেড়ে কিছুটা ইনোসেন্ট কণ্ঠে পড়ে, কোথাও যেন শুনেছিলেন, বড়দের সম্মান না করলে তার ফল ভোগ করতে হয়। আহারে আমাদের নীতি, তুই সেই ফল ভোগ করতে চাচ্ছিস, তবে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। নীতির পায়ের কাছে ঘুরঘুর করে ওহে সাপ, ভুলে যাস না নীতি আমাদের গ্রামের চেয়ারম্যানের মেয়ে, তাই ওকে একটু দেখে শুনে কামড়াস কেমন। কথাটি কানে যেতে নীতিকে আর কেঁপে বেচারে চেঁচিয়ে উঠে, তাদের গ্রামে এসব আগাছালির কাছাকাছি যে শত শত সাপ থাকে এই তো নতুন নয়। তবে নীতি গ্রামের মেয়ে হলেও খুব আদরে বড় হয়েছে, আর পাঁচজন গ্রামের মেয়ের মতো সে বাইরে বের হতো না। তার লাইফে কিছুটা শহরের ভাব মিশে আছে। মেয়েটি ভয়ে অন্যদিকে যাবে বুঝে পায়নি, উপায় না পেয়ে উল্টো ঘুরে এক দৌড়ে নীলের কাছে এসে নীলের গা ঘেঁষে এক প্রকার নীলের বুকের উপর আছড়ে পড়ল। কম্পিত কণ্ঠে বলে, সাপ তাড়িয়ে দাও নীল ভাই, আমি তোমার সব কথা সত্যি শুনবো। নীলের অবস্থা দেখে ছেদ করে ওঠার মতো নীল দূরে সরে গেল, রেগে বলে, এসব কি ধরনের অসভ্যতামি, আমার সাথে ঘেঁষাঘেঁষি করছিস কেন? নীতি অনুতপ্ত হয়। টুকটাক প্রয়োজনে একটু আধটু টাচ লাগলে নীলে কিছু না কিছু বললে, এভাবে ঘেঁষালে নীল খুব রেগে রেগে রাগ করে যান। মেয়েটি ভয়ে ভয়ে অসহায় কণ্ঠে বলে, সে সাপ। নীলয় বিরক্ত কণ্ঠে বলে, পানির সাপ খাচ্ছে তোকে, ভাইয়ের তো চরিত্রের ঠিক নেই। বোনের ভাইয়ের লেজ ধরে তুই সেই পথে হাঁটছিস, তাহলে সারা ভাই বোন দুটোই নষ্ট। ভাইয়ের লেজ ধরলে কানের গোড়ায় লাগাবো একটা। কথাটি বলতে বলতে নীলা হাত উঠিয়ে নীতিকে মারার ভঙ্গি করে। নীতি মার খাওয়ার ভয়ে মাথাটা পেছনের দিকে সরিয়ে নেয়। নীলা মাঝপথে হাত থামিয়ে নিল। নীতি তা দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কথায় আছে না, সত্যি কথা গায়ে লাগে বেশি। নীতির ক্ষেত্রে সেটা হলো। নিজের ভাই রিয়াদের চরিত্র আসলেই তো ভালো না, এই জন্য তো মেয়ে পালিয়েছে। অন্যরা না জানলেও তারা ভাই বোনেরা বেশ ভালোই জানে। রিয়া আর নীতির নিজেরই ভাই হওয়ার আর কথাটি নীতির গায়ে আরো বেশি লাগবে। এদিকে নীলের কথাটি বলে বাঁ হাত তার শরীরে ছাড়াতে লাগলো। এটা দেখে নীতির মুখ ভাঙলো, বিড়বিড় করলো, যত সব ঢং, মনে হচ্ছে আমার গায়ে খুব লেগে আছে। তোমার বউয়ের গায়ে সত্যি সত্যি গুলাগিয়ে দেবো আমি। কথাগুলো নিলয় কানে গেল। নীতির বলা প্রথম কথাটা বিরক্ত হলে শেষ কথা শব্দহীন হয়েছে। এরপর নীতিকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, আমার বউয়ের গায়ে গু লাগাতে পারলে তোর ফিউচার হাজব্যান্ডের মরার আগ পর্যন্ত ট্যুর দিবি, সব খরচ আমি বহন করবো। কথাটি শুনে নীতি তাড়াক করে মাথা উঁচু করলো। উল্টো ঘুরে এগিয়ে যাওয়ায় নিলয়ের দিকে একটু দূর ছুটে এসে নিলয়ের পাশে হাঁটতে হাঁটতে উৎফুল্ল কণ্ঠে বলে, তাহলে নিশ্চিত থাকো নিলয় ভাই, তোমার পকেট ফাঁকা হবে। আমি কিন্তু পৃথিবীর সব দেশ ঘুরবো। নিলয় কিছুই বলল না। সামনে অনেক দূর এগিয়ে থাকা আর তার বন্ধুদের দিকে তাকিয়ে শব্দহীন হাসল, যাদের আগে যেতে বলেছে। হৃদয় ঘরে এসে পরনের শার্ট খুলে টাওয়াল নিয়ে সরাসরি ওয়াশরুমে এসে শাওয়ারের নিচে দাঁড়ালো। গত 30 মিনিট যাবৎ সে একইভাবে দাঁড়িয়ে আছে। একটু পর পর ডান হাত উঠিয়ে উন্মুক্ত বুকে হাত বুলায়, মাঝে মাঝে চাপ দাড়ি সহ সারা মুখে হাত বুলিয়ে নেয়। এতক্ষণ পানির নিচে দাঁড়িয়ে থাকার পরও ভেতরে অস্থিরতা কমছে না হৃদয়। বাঁ হাত উঠিয়ে গা টলল দুবার। প্রথম থেকে চোখ খোলা,
এতক্ষণ ভেজার ফলে চোখ দুটো আরো লাল হয়ে এসেছে। মাত্র চোখ জোড়া বন্ধ করতে ঝাটকা খাওয়ার মতন চোখ জোড়া খুলে ফেলল হৃদয়। বাদামি দুটো চোখ, ওই বাদামি চোখ দুটো হঠাৎ তাকে তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে। এই এই তো কিছুক্ষণ আগেই ভালো ছিল, হঠাৎ কি হলো? যতবার চোখ বুঝলো ততবারই এমনটা হচ্ছে। রাগ লাগছে, মাথা ব্যথা হয়ে গেছে। চোখের সামনে থেকে সে বাদামির চোখ দুটো সরিয়ে নিতে কত শত প্রচেষ্টা করলো এতক্ষণ যাবৎ, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। হৃদয় দু হাতে শক্ত করে মাথার চুল টেনে ধরে ডান পাশে রাখা বালতিতে হঠাৎ ডান পা ধারা জোরে সোরে একটা লাথি বসে বালতিতে হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। হৃদয় চোখ বুঝলো, ডান হাত বাড়িয়ে শাওয়ারের সুইচ চেপে শক্ত গলায় বিড়বিড় করে, তোর চোখ একদম উপড়ে ফেলবো শাহরিয়ার হৃদয়কে নিয়ে খেলার দুঃসাহস ভেঙে দিল। কথাটি বলে হৃদয় ফুসফুস করতে লাগলো শক্ত ও হাতের শাওয়ারের সুইচ অফ করে কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। বাইরে এসে আরেকটি টাওয়াল দিয়ে মাথা মুছে নিল। লোমহীন উদাম সারা শরীর বিন্দু বিন্দু পানি ছিটে ফোটা। তবে হৃদয়ের শরীরই মুছল না। হাতে টাওয়াল ঘাড়ে ঝুলিয়ে রাখলো। বিশাল রুমে এক পাশে এগিয়ে গিয়ে দাঁড়ালো একটি বড়সড় ক্যানভাসের সামনে। বা হাত দিয়ে ক্যানভাসের উপর ঢেকে রাখা কাপড় টেনে দিয়ে সরিয়ে ফেলল। উন্মুক্ত হয় কাঠের ফ্রেমে বাঁধা সাদা রঙের ক্যানভাস। হৃদয়ের চোখ মুখে কঠোরতা, তবে তীব্র অস্বস্তি, যেখান থেকে সে মাঝ সামান্য হলে মুক্তি পেতে চাইছে। হৃদয় বাঁ হাত এ তুলি তুলে নিল। ডান হাতে ক্যানভাসে মাথা ঠেকিয়ে রেখে বাঁ হাতে অয়েল পেইন্ট নিয়ে ব্যস্ত হলো ক্যানভাসে কিছু আঁকতে। সে আঁকাতে এতটাই তৎপরতা যে বসার ইচ্ছেটুকু তার মনে জাগলো না। সামান্য ঝুঁকে বাঁ হাত ঘুরিয়ে ঘুরিয়ে আঁকতে লাগলো। 5 মিনিটের জায়গায় 10 মিনিট সময় লাগলেও সে বিরক্ত হলো না, বরং খুব মনোযোগ ওদের সাথে আঁকায় মগ্ন থাকে। 12 মিনিটের মাথায় দুটো বাদামের চোখের মনে আঁকতে সক্ষম হলো। 1 সেকেন্ডের জন্য আঁকতে থাকা ব্যস্ত হাত থামিয়ে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে দিকে ঘাড় বাঁকিয়ে দেখার চেষ্টা করলো ঠিক আছে কিনা। নিজের মর্জি মতো হওয়ায় বিরক্ত মাত্রা আর বাড়ল না, কমলো কিছুক্ষণ অস্তিত্বের অস্থিরতা আর মাত্রা। তবে মুখাবয়ে তা বিন্দুমাত্র প্রকাশ পেল না। আবারও বাঁ হাতে তুলল ফিনিশিং দিতে। তখনই বড় ভাই রিদম গলা পেয়ে বাড়ানো হাতে বাঁ হাত দিয়ে ক্যানভাসটি কাপড়ের সাহায্যে ঢেকে দিল। এরপর উল্টো ঘুরে বাঁ হাতে তুলি ডান দিকে ছুঁড়ে ফেলে তুলিটিকে ডান হাত দিয়ে ক্যাচ ধরে নিল। দৃষ্টি দরজায় দাঁড়ানো বড় ভাই রিদমের দিকে। হৃদয়ের দু হাতে রঙের ছিটে ফোটা দেখে বিরক্ত হলো। তার রাগচোটা ছোট ভাইয়ের আকার ধৈর্য দেখে আর 5 জনের মতো প্রশংসা কখনোই করে না। বিরক্ত ছাড়া আর কিছুই আসে না তার। হৃদয় ঘরের ভিতর আস্তে আস্তে বলল, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে হৃদয়। হৃদয় বিরক্ত কণ্ঠে বলল, বলো। হৃদয় ভ্রু কুঁচকে বলে, আমি এখানে তোর প্রয়োজনে এসেছি, তাই তোর এসব বিরক্ত বাদ দিয়ে ভালোভাবে কথা বল। হৃদয় খুব স্বাভাবিকভাবে বলে, তোমার মতো গাধাকে আমার প্রয়োজন হবে? হাউ ফানি, নো নিড ব্রো। তুমি যেতে পারো দরজার দিকে। হৃদয়ের কথা শুনে হৃদয় চটে গেল। কত সাহস তাকে গাধা বলে! সে দাঁত কিরমিরিয়ে বলে, তুই আমাকে গাধা বলছিস? এই আমি নিয়ম করে বাজার করে আনি তোদের খাওয়াই। হৃদয়ের হাত তুলি টেবিলের উপর রেখে দু হাত চুল ঝাড়াতে ঝাড়াতে বাইরের দিকে চেয়ে গম্ভীর গলায়, গাধার কাজই বোঝা বহন করে। তুমি সেটা করো, তাহলে তোমাকে গাধা ছাড়া অবশ্যই গরু বলবো না। যদিও তুমি আমাদের দুধ দিতে, তাহলে অবশ্যই তোমাকে গরু বলতাম। বাট নো অপশন। ছোট ভাইয়ের ছোট ভাই হৃদয়ের কথায় রিদমকে হতবাক হয়ে তাকিয়ে আছে। এসব কি ধরনের কথা? সে কষ্ট করে বাজার আনে এদের খাওয়াবে বলে, আর এই বেয়াদব তাকে গাধার সাথে তুলনা দিচ্ছে। তার ইচ্ছে করলো একে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে। হৃদয় এগিয়ে এসে ডিভানে বসতে নিলে রিদম রাগান্বিত স্বরে বলে, দেখ হৃদয়। হৃদয়ের সাথে সাথে রিদমের সামনাসামনি দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে বলল, তোমার বউ থাকতে তুমি আমাকে যা তা দেখাতে পারো না ভাইয়া। হৃদম থতমত খেয়ে তাকালো ছোট ভাই হৃদয়ের দিকে। দাঁত কিরমির বলল, তুই বোধহয় ভুলে গেছিস আমি তোর বড় ভাই। হৃদয় ডিভানের উপর পা তুলে বসে ভাইয়ের দিকে চেয়ে ভাবলেশীন ভাবে বলে, থ্যাঙ্কস মনে করি দেওয়ার জন্য। এক এক হৃদয়ের এক একটা কথা হৃদমের গায়ে আগুন জ্বলছে। আর তার উপর তার সামনে এভাবে বসা হৃদয় ক্ষোভের সাথে বলেন, স্ট্যান্ড আপ হৃদয়। হৃদয় বিরক্ত কণ্ঠে বলে, গেট আউট হৃদম। হৃদম বিস্মিত হলো। এই বেয়াদবটা তার নাম ধরে ডাকলো। সে অসহ্য কণ্ঠে বলে, আমি তোর বড় ভাই, আর তুই আমার নাম ধরে ডাকলি? হৃদয় ডিভানে গা এড়িয়ে দিয়ে বলে,
হ্যাঁ, ডাকলাম। এতক্ষণ তো সম্মান দিচ্ছিলাম। বাট তোমার তো বদহজম হলো। হ্যাঁ, আমাকে অবশ্যই হজমের ট্যাবলেট দিতে হবে। ইটস মাই রেসপনসিবিলিটি। রিদম ২ হাত মুষ্টিবদ্ধ করে তাকালো হৃদয়ের দিকে। হৃদয় কিছু বোঝার আগে রিদম হৃদয়ের ডান গাল বরাবর একটা ঘুষি মেরে দেয়। ব্যাপারটা বুঝতে হৃদয়ের যতটা না সময় লাগলো তার চেয়েও কম সময় হৃদয় সোজা হয়ে দাঁড়িয়ে ডান পা টেবিলটি বরাবর সজোরে একটা লাথি দেয়। রিদমের নাক বরাবর পর দুটো ঘুষি মেরে বাঁ হাতে রিদমের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তোমরা সবাই জানো আমি চরম লেভেলের বেয়াদব। তবুও আমার আগে পিছে আসা আর নষ্ট স্বভাব তোমাদের কেন জানা হয়? কথাটি বলতে বলতে হৃদমের নাক বরাবর আরো একটি ঘুষি মেরে দেয়। হৃদমের নাক দিয়ে ইতিমধ্যে রক্ত বেরোচ্ছে, তবে দৃষ্টি শক্ত। হৃদমের অবস্থা দেখে মোটেও ঘাবড়ালো না হৃদয়। আর না তো তার দৃষ্টি নরম হলো। এদিকে নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ায় রিদম হঠাৎই গায়ে সর্বশক্তি ধারায় হৃদয়ের নাক বরাবর ঘুষি মেরে দেয়। দ্বিতীয়বার ঘুষি মারার আগে রিদমকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। রিদম ওঠার আগে রিদমের উপর পা দুদিকে দিয়ে দেয়। এরপর রিদম কিছু বোঝার আগে রিদমের সামনে বসে নাক বরাবর ঘুষি মারতে থাকে। একনাগাড়ে ৪টি ঘুষি মেরে হৃদয় থেমে যায়। সেই সুযোগে রিদম চোখের পলকে হৃদয়কে নিচে ফেলে ছোট ভাইয়ের মতো একই কায়দায় ডান হাত দিয়ে হৃদয়ের নাক বরাবর একটি ঘুষি মেরে দ্বিতীয় ঘুষি মারতে নিলে হৃদয় বাঁ হাতে রিদমের হাত শক্ত করে ধরে নেয়। রিদমকে উল্টো অ্যাটাক করতে নিলে হৃদয় রাগান্বিত স্বরে বলে, কথাটি শুনে থেমে যায়। ভেবেছিলাম তোকে মানিয়ে তোর বিয়ে করা বউকে তোর কাছে ফিরিয়ে দিয়ে তোর জীবন সুন্দর করে দিব। কিন্তু তোর জীবনে বউ নামে কাউকে থাকতে দিব না। আর না তো তোর জীবনে সুখ আসতে দিব না। তোর মতন বেয়াদবের জীবনে সুখ লিখতে চাইলে আল্লাহ আমাকে পাপী বানিয়ে দিবেন। কথাটি বলতে বলতে রিদম বাঁ হাত দিয়ে নাক বেয়ে পড়া রক্ত মুছে নেয়। রিদমের কথা শুনে হৃদয় বুক কুঁচকে বলে, কে আমার বউ? রিদমের ব্যঙ্গস্বরে বল, ও এখন বউকে অস্বীকার করছিস না? বিয়ে করে নিজের বউকে অস্বীকার করতে লজ্জা করে না? তোর আসলেই অনেক বেশি অধঃপতন হয়েছে। হৃদয় রেগে বলল, ফালতু কথা বলবে না ভাইয়া। আমি কাকে বিয়ে করছি? কখন বিয়ে করছি? রিদম হৃদয়ের উপর থেকে সরে বসলো। হৃদয় নিজে উঠে দাঁড়ালো। টেবিলের উপর থেকে টিস্যুর বক্স নিয়ে রিদমের দিকে ছুড়ে দিয়ে বলল, আমার ভাই হয়ে এতটা উইক হয়ে জন্মেছিস নাকি তোমার মায়ের ভালোবাসা পেয়ে পেয়ে আজ তোমার এই হাল? আগেই বলেছিলাম পরের মায়ের আঁচল ছাড়ো, কিন্তু শাহরিয়ার হৃদয়ের ভাই হয়ে তোমার রুচি বড় দুর্ভিক্ষ চলছে। রিদম উঠে গিয়ে হৃদয়ের বেডে গিয়ে চিৎপাতা হয়ে শুয়ে পড়ে হতাশার শ্বাস ফেলে বলল, ভাগ্যিস তোর মতন বেয়াদব হয়ে যায়নি। হৃদয় সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, বেয়াদবি? দিস ইজ মাই হার্ট। দিস ইজ মাই আর্ট। কথা বলতে বলতে হৃদয় আর ফোন নিয়ে কয়েক সেকেন্ড কিছু একটা টাইপ করে হৃদয়ের উদ্দেশ্যে বলল, রাত ৯টায় তোমার সিরিয়াল। একটা মেন্টাল ডক্টর দেখে নিয়ে। তাহলে তোমার মতো পিওর অবিবাহিত সিঙ্গেল ছেলেকে আর এসব উল্টাপাল্টা কমেন্ট করতে পারবে না। আর হ্যাঁ, পরের মায়ের আঁচল ছেড়ে আমার কাছে এসো। আমি তোমার নাকে ট্রিটমেন্ট করিয়ে দেব। এরপর আমার মনের মাধুরী মিশিয়ে তোমার নাকে বক্সিং খেললে তোমার নাক স্ট্রং থাকবে। হৃদয় কিছু বলল না। রাগের শরীর কাঁপছে তার। মার খাওয়ার জন্য না, জন্মের পর থেকে তাদের মারামারির স্বভাব। শেষ অভ্যাস হৃদয় বাবা হওয়ার পরেও ছাড়তে পারেনি। তার রাগ তো লাগছে হৃদয় একটা গা জ্বালানি কথা শুনে। যেমনটা এখনো হচ্ছে। কত বড় বেয়াদব! তাকে পাগলের ডাক্তার কাছে যেতে বলছে। উম চা আ চা তাও আবার সিরিয়াল দিয়েছে। কিন্তু শরীরে কুলাচ্ছে না বলে শান্ত হয়ে শুয়ে আছে। শব্দ করে বলে উঠল, শালা কুত্তা! তোকে আমি অভিশাপ দিলাম। তুই জীবনে আর বউয়ের সুখ পাবি না। কথাটি শুনে হৃদয় বিরক্ত কণ্ঠে বলল, আমি আবার কবে বউয়ের সুখ চাইলাম? এমন ফালতু সুখ সারিয়ে হৃদয়ের প্রয়োজন পড়ে না। এসব এসব সো কল্ড সুখ তোমাদের জন্যই ঠিক আছে, নট মি। অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউ কার্স কুত্তা। বড় ভাইয়ের বড় কুত্তা। হৃদয় দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে রাখলো। আর কিচ্ছু বলল না। এর সাথে যে পারবে না সে তা ভালো করে বুঝে গেছে। উল্টো তার শরীরে আরো কামড়াবে। হৃদয়ের কোমরের তাওয়ালটা অনেকটাই ঢিলে হয়ে এসেছে। হৃদয় দরজার দিকে ফিরতে ফরানের তাওয়ালটা হাতে খুলতে নেই তাওয়ালে ঠিক করার জন্য। এদিকে রজনী হৃদয়ের পাশের রুম থেকে বের হয়ে পাশের রুমে হৃদয়কে এভাবে ছোট বাচ্চাদের মতন মারি করতে দেখে বেচারি তখন থেকে হাঁ করে দেখছিল। তার মায়াও লাগছে হৃদয়ের জন্য। কারণ হৃদয় কখনো যখন না
হলো রিদমের নাক দিয়ে মাঠে রক্ত বেরোচ্ছে। কিন্তু এইমাত্র হৃদয়কে এদিকে ফিরে তাল খুলছে বলে মনে হতে রজনী ভীত কণ্ঠে চেঁচিয়ে উঠল, "খুলবেন না।" হৃদয়ের হাত থেমে যায়। মাথা উঁচু করে দরজার দিকে তাকালো। রজনীকে দেখে তার কপালে ভাঁজ পড়ে। দুটো বাদামি চোখের মণি আঁকার পরে বহু কষ্টে সে অস্থিরতা কিছুটা কমিয়েছে। সে অস্থিরতা মাত্র বিদ্যুতের ন্যায় আবার ফিরে আসলো রজনীর চোখে চোখ রাখতে। হৃদয় শুকনো ঢোক গেল। হঠাৎই হৃদয়ের বড় ভাই পা এগিয়ে এসে রজনীর সম্মুখে বরাবর দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, "খুলবো। তোমার তো ছেলেদের গায়ে পড়তে ভালো লাগে। ছেলেদের এসব দেখতে নিশ্চয়ই ভালো লাগে। এজন্য এখানে এসেছো। আমি বুঝে গেছি তুমি আমাকে পুরোপুরি খোলাখুলিভাবে না দেখে আমার পিছু ছাড়বে না। তাই আমি সাময়িক দয়াল বাবা হয়ে আমার সবকিছু দেখিয়ে তোমার ইচ্ছা পূরণ করব। বি রেডি।" কথাগুলো শুনে লজ্জায় রজনীর চোখ মুখ লাল হয়ে উঠল। মেয়েটি পেছনের দিকে বাঁ পা নিয়ে সরাতে এলে হৃদয় কড়া কণ্ঠে বলল, "ম্যানারলেস মেয়ে, এখানে থেকে এক পাও নড়বে না। তোমার দুটো পা ভেঙে গুনে গুনে 10 টুকরো করে তোমার হাতে ধরিয়ে দিব।" রজনী পেছনে এক পা নিয়ে সেভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যায়। মেয়েটি বুঝল এই ঘরের সামনে দাঁড়ানোটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। সে ভয়ে ভয়ে হৃদয়ের দিকে অসহায় কণ্ঠে বলে, "বিশ্বাস কর, আমি এসব খারাপ জিনিস দেখতে চাই না। আমার বড় ইম্পর্টেন্ট পার্টগুলো তুমি খারাপ জিনিসের সঙ্গে তুলনা করছো।" রজনী কাঁদো কাঁদো মুখ করে দুদিকে মাথা নাড়িয়ে বলে, "না, না, আপনার সব ভালো তো।" হৃদয় ভ্রু নাচিয়ে বলে, "কিভাবে বুঝলে? আমি তো এর এসব দেখে ফেলেছো।" রজনী ২ হাত তার মুখ চেপে ধরে অস্পষ্ট স্বরে বলে, "না, না, আমি কিচ্ছু দেখিনি।" হৃদয় তার ২ হাতে তাওয়া আ আ দিতে দিতে এ তা আ তাওয়ালে দিতে দিতে বলে, "ওকে, তাহলে এখন দেখো।" রজনী মুখ থেকে হাত সরিয়ে শব্দ করে চেঁচিয়ে বলে, না।" হৃদয় ধমকে ওঠে। শাট আপ! রজনী কেঁপে উঠে ঢোক গেলে বলে, "আপনার লজ্জা লাগবে না?" হৃদয় গম্ভীর স্বরে বলে, "নো।" রজনী থেমে থেমে বলে, "কেন?" হৃদয় ২ পা পিছিয়ে গিয়ে রজনী বাদামি চোখে চোখ রেখে বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এই মেয়েটার এর জন্য তার ভেতরে উৎপাত হওয়ার আসল এক অস্থিরতা। কয়েকশ হাজার গুণ রজনীকে ফেরত দিতে হৃদয় তার কোমরের তাওয়ালে ভাঁজ খুলতে খুলতে গম্ভীর গলায় বলে, "কারণ আমি তোমার মতোই আরেক নির্লজ্জ। আ তোমার দেখতে লজ্জা লাগবে না। আর আমার দেখাতে লজ্জা লাগবে না। দ্যাটস ইট। চুপচাপ দেখো।" আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আগের ভয়েসগুলোর সাথে এই ভয়েসগুলো নাও মিলতে পারে। ওগুলো একজনের ভয়েস ছিল, এগুলো আরেকজনের ভয়েস। আগের ভয়েসগুলো আমার একটা বোনে দিয়েছিল। ওর বিয়ে হয়ে গেছে। এখন থেকে ভয়েসগুলো আমি কন্টিনিউ করব। সো ভয়েস ২ রকম লাগতে পারে। একটু মানিয়ে নিও তোমরা, বুঝছো? আবার এটা বলো না যে আমি অন্য চ্যানেল থেকে চুরি করে দিতেছি। না, না, এগুলো ২ টাই আমার ভয়েস। ভালো থাকবেন। টাটা।